বন্ধুরা, আজকে ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের বর্ষাকালীন পরিচর্যা। গ্রীষ্মকালীন অতি জনপ্রিয় আর সুন্দর ফুলের গাছ হলো জবা। শুধুমাত্র গ্রীষ্মকালেই যে এই গাছে ফুল হয় তা নয়, শীতকালেও এই গাছের ফুল দেখা যায়। মূলত দু জাতের জবা ফুল গাছ হয়, একটা হলো হাইব্রিড ভ্যারাইটি আর একটা হলো দেশি ভ্যারাইটি। দু জাতের জবা গাছেই কিন্তু গ্রীষ্মকালে ফুল দেখা যায়। দেশি ভ্যারাইটিতে প্রচুর পরিমাণে ফুল হয়, হাইব্রিড ভ্যারাইটিতেও কিন্তু ফুল দেখা যায়, তবে ফুলের সাইজটা গ্রীষ্মকালে একটু ছোট হয়। হাইব্রিড ভ্যারাইটিতে আবার শীতকালে প্রচুর ফুল দেখা যায়, ফুলের সাইজও কিন্তু অনেক বড় হয়। এদিকে আবার শীতকালে দেশি ভ্যারাইটির ফুল ফুটতে চায় না, খুব সংখ্যায় কম ফোটে আর সাইজেও ছোট হয়। যদি আমরা জমিতে হাইব্রিড কিংবা দেশি ভ্যারাইটি জবা গাছ লাগাই তাহলে কিন্তু সেই জবা গাছের কেয়ার বেশি করতে হয় না। জমিতে জবা গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় আর এর রোগ বালাইও কিন্তু অনেক সংখ্যায় কমে যায়। কিন্তু আমাদের বেশিরভাগ বাড়িতেই জায়গা কম হওয়ার কারণে আমরা পট কালচারে গাছ করি। খুব সীমিত মাটিতে আমরা জবা গাছ প্রতিস্থাপন করি। যেহেতু পট কালচারে আমরা গাছ করি তার জন্য কিন্তু আমাদের গাছের কেয়ার কিন্তু অনেকটা বেশি পরিমাণে করতে হয়। আজকের এই ভিডিওতে আমি গ্রীষ্মকালীন কিছু টিপস তোমাদের বলবো। সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের একটা জবা গাছও এই অফুরন্ত বৃষ্টিতে মরবে না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো জবা গাছ বর্ষাকালে কোন লোকেশনে রাখতে হবে, কি সার আমরা এই সময় প্রয়োগ করতে পারবো আমাদের জবা গাছে, কোন পেস্টিসাইড এই সময় প্রয়োগ করব আর কখন করব, কোন ইনসেক্টিসাইড এই সময় প্রয়োগ করব আর কখন করব। এই বর্ষাকালে জবা গাছ কতক্ষণ আমরা রোদে রাখবো, বর্ষাকালে হাইব্রিড ভ্যারাইটি জবা গাছে কি পরিচর্যা হবে আর দেশি ভ্যারাইটি জবা গাছে কি পরিচর্যা হবে, বৃষ্টির জলে কি উপকারিতা হয় আর কি অপকারিতা হয় এই সময়, কোন কোন রোগ এই জবা গাছে এই সময় দেখা যায়, সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর কথা না বাড়িয়ে আমি একটা একটা করে টিপস তোমাদের বলছি, তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও কিংবা নোট করে নাও কিংবা শেয়ার করে রাখো। তোমাদের সামনেই আমার জবা গাছ একটা আছে, দেখতে পাচ্ছ। এতে কিন্তু ফুল খুব সুন্দর ফুটেছে, প্রচুর পরিমাণে কড়িও দেখা যাচ্ছে। আমার কাছে খুব বেশি জবা গাছ নেই, 3 থেকে 4টে ভ্যারাইটির জবা গাছ আমার কাছে রয়েছে। প্রচুর গাছ হয়ে যাওয়ার কারণে আমি জবা গাছের ভ্যারাইটি বেশি রাখতে পারি না। এখন আমি তোমাদের প্রথম টিপস বলবো। ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর যখন ফুল ঝরে যায় তখন গাছে একটা ফুলের বৃন্ত থেকে যায়, সেটা কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে। এটা যদি গাছে থাকে তাহলে কিন্তু গাছের বৃদ্ধি অনেক পরিমাণে কমে যাবে, এটা শীত পটে পরিণত হবে। দেখো, এটা একটা রেড ভ্যারাইটি আর রেডটা কিন্তু খুব সুন্দর রেড, চেরি রেড। এটা আমি নৈহাটি থেকে এনেছিলাম। এই গাছটা কিন্তু আমার খুব পছন্দের গাছ। লক্ষ্য করো, এই গাছটাতে কিন্তু কোনো রোগ বালাই নেই। এটা কিন্তু খুব সুন্দর, হেলদি আর বড় গাছ। তোমাদের আমি দুটো ছোট গাছ কল্যাণী থেকে এনেছিলাম, সেটাও দেখিয়েছিলাম। এই ছোট গাছ দুটো দেখো অনেকটাই বড় হয়েছে। এতে আমি এখনো পর্যন্ত কোনো সার প্রয়োগ করিনি। যখন প্রতিস্থাপন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, তখনই গোবর সার দিয়ে আমি প্রতিস্থাপন করেছিলাম। এখনো পর্যন্ত আর কোনো সার আমি দিইনি। দুটো গাছেই কিন্তু একটা করে ব্রাঞ্চ ছিল, এখন দেখো 3টে 4টে করে ব্রাঞ্চ বেরিয়েছে আর সবকটা ব্রাঞ্চে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে। এবার বলবো আমি তোমাদের টিপস নাম্বার 2। এই বর্ষাকালে জবা গাছের একটা রোগ প্রচুর পরিমাণে হয়, সেটা হয় ক্লোরোসিস। কিছু কিছু আইডিতে এই রোগটা দেখা যায়, বিশেষ করে হাইব্রিড ভ্যারাইটিতে। দেখো, তোমাদের সামনে এই গাছটা আছে, এই গাছে কিন্তু কোনো পোকা নেই, তবে ক্লোরোসিস কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। ক্লোরোসিস কখন হয়? যখন মাটিতে আয়রনের ঘাটতি হয় তখনই কিন্তু ক্লোরোসিস দেখা যায়। সাথে সাথে পাশে এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে হেলদি, এতে কিন্তু কোনো ক্লোরোসিস হয়নি। ফুলটাও দেখো কত সুন্দর, আমি তোমাদের বলেছিলাম চেরি রেড, খুব আকর্ষণীয় কালার। এই কালারের জবা ফুল গাছটা যখন আমার কেউ দেখে তখন সবাই এটাই জিজ্ঞেস করে, এই গাছটা তুমি কোথা থেকে এনেছো, এত সুন্দর কালার। এই বর্ষাকালে শুধু জবা গাছে না, সব গাছে কিন্তু লেদা পোকা দেখা যায়। তাই পোকার জন্য কি করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তবে এখন আমি বলি ক্লোরোসিসের কথা। জবা গাছে ক্লোরোসিস আসলে কি করতে হবে? সামনে একটা জলের বোতল আছে, দেখেছো? জলের বোতলটা কিন্তু হাফেরও বেশি আমি জল নিয়ে নিয়েছি। আর এখানে আমার রেক্সোলিন আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট। তোমাদের কাছে যদি রেক্সোলিন না থাকে তাহলে কিন্তু তোমরা এগ্রোমিন ম্যাক্স কিংবা বাজারে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, তোমরা নিতে পারো। এখানে আমি হাফ চামচ নিয়েছি, কারণ রেক্সোলিন প্রচুর পরিমাণে কম লাগে, ভীষণ কম লাগে। এতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু এর মুখটা আমি আটকে দেবো, দিয়ে আমি গাছে স্প্রে করে দেবো। প্রথমে এটা ভালো করে গুলতে সময় দেবো, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো, 2-3 মিনিট নাড়াচাড়া করাবার পর কিন্তু এটা সম্পূর্ণ গুলে গেছে। এবার এটা গাছে স্প্রে করব। চলো স্প্রে করি। চলে এসেছি রোগে আক্রমণ করা আমার গাছটার সামনে। এখন এই গাছটাই কিন্তু ভালো মতন করে পাতায়, ব্রাঞ্চে এই মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রণটা আমি ভালো মতন করে স্প্রে করে দেবো। গাছের পাতায়ও স্প্রে করব, ব্রাঞ্চেও স্প্রে করব। এতে কিন্তু যে ক্লোরোসিস আছে সেই ক্লোরোসিস কিন্তু চলে যাবে। শুধুমাত্র কিন্তু যে স্প্রে করে দিলেই হবে সেটা নয়, দেখতেই পাচ্ছ ক্লোরোসিস হলে কিন্তু
পাতার শিরাগুলো খুব সুন্দর দেখা যায়, ভীষণ পরিষ্কার স্পষ্ট দেখা যায়। এইভাবে স্প্রে করে দেবো। এটা আমার একটা হাইব্রিড ভ্যারাইটি দেখতে পাচ্ছ, এতেও কিন্তু খুব একটা ক্লোরোসিস আসেনি, তবুও কিন্তু আমি দিয়ে দেবো। কোনো গাছে রোগ আসার অপেক্ষা করব এটা নয়, অপেক্ষা করা যাবে না। রোগ আসার আগেই কিন্তু আমাদের গাছে সার প্রয়োগ করতে হবে। 15 দিনে একদিন কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করে দিতে হবে, গোড়াতেও দিয়ে দিতে হবে। যদি এইভাবে আমাদের গাছ আমরা মেনটেন রাখি তাহলে কিন্তু আমাদের গাছে ক্লোরোসিস কখনোই আসবে না। সবকটা গাছে স্প্রে করার পর বাকি যে জলটা আছে এই জলটা কিন্তু গোড়ায় দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের এখানে কদিন ধরে বৃষ্টির একটানা হচ্ছে, সেই জন্য কিন্তু মাটি ভিজে আছে। তা মাটি ভিজে অবস্থায় কোনো সার প্রয়োগ করা যায় না, তবুও তোমাদের দেখানোর জন্য আমি করছি। এই সামান্য জল কিন্তু আমি খুব সামান্য দিয়ে দেবো। মাটি শুকিয়ে গেলে আবার দেবো, কারণ আমার গাছ কিন্তু সব খোলা আকাশের নিচেই থাকে। আর দেখো কীভাবে তোমাদের সামনেই জল নিচের দিকে চলে যাচ্ছে। গাছে কিন্তু আমার কখনোই জল দাঁড়ায় না। আমার যে মাটি তৈরি করা আছে সেই মাটি এমনভাবে তৈরি করা যাতে গাছে একটুও জল না দাঁড়ায়, সম্পূর্ণ সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। যদি তোমাদের কাছে স্প্রে করার পর জল না থাকে তাহলে কিন্তু তোমরা ওই 1 লিটার জলে 1/2 গ্রাম গুলিয়ে কিন্তু তোমরা তোমাদের গাছে প্রয়োগ করবে। কিন্তু গোড়ায় দিতেই হবে, শুধু যে স্প্রে করতে হবে সেটা নয়। স্প্রে করলে সঙ্গে যাবে না, গোড়াতে দিয়েও এই রোগটাকে মুক্ত করতে হবে। এবার বলবো টিপস নম্বর 3। জবা গাছে আর একটি রোগ কিন্তু প্রচুর পরিমাণে হয়, সেটা হলো মিলিবাগ। আঠালোযুক্ত একটা সাদা সাদা রঙের পোকা হয়, সেটাকেই মিলিবাগ বলে। দেখো এই গাছে সামান্য সবে ধরেছে। এই মিলিবাগ জবা গাছে, পদ্ম ফুল গাছে প্রচুর প্রচুর পরিমাণে হয়। এতটাই হয় যে গাছকে একদমই বাড়তে দেয় না, পুরো গাছকে মেরে ফেলে। যেহেতু আমি এখনই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করেছি, তার জন্য কিন্তু আমি মিলিবাগের জন্য কোনো পেস্টিসাইড স্প্রে করব না। কিন্তু কি করতে হবে সেটা বলে দেবো। 1 লিটার জলে নিম অয়েল 3 থেকে 4 গ্রাম মিশিয়ে তোমরা গাছের পাতায় আর ব্রাঞ্চে স্প্রে করবে। তো গাছের গোড়ায় কিন্তু কখনোই পেস্টিসাইড প্রয়োগ করবে না। যদি তোমাদের কাছে নিম অয়েল না থাকে তাহলে তোমাদের কাছে কাকা কিংবা কনফিডোর যে কোনো পেস্টিসাইড আছে তাই তোমরা স্প্রে করতে পারো। এই ভিডিওতে যে প্রোডাক্ট আমি বলছি সব প্রোডাক্ট কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, চাইলে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তবে রেক্সোলিন কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা কোনো জায়গা থেকে তোমরা পাবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটার থেকেই পাওয়া যায়। সেটা যদি তোমাদের নিতে হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের প্রোভাইড করতে পারবো। এবার আমি তোমাদের বলবো টিপস নাম্বার 4। তোমরা এই গ্রীষ্মকালে কিংবা বর্ষাকালে যদি কোনো নতুন চারা গাছ এনে লাগাও তাহলে কিন্তু সেই গাছের কড়ি একটাও রাখবে না, সব কড়ি কিন্তু ছিঁড়ে ফেলবে। ধৈর্য না থাকলে কিন্তু গাছ করা যায় না। গাছ করতে গেলে কিন্তু ধৈর্য ধরতে হবে। গাছ এনেই কিন্তু ফুলের আশা করা যাবে না, গাছটাকে বৃদ্ধি করতে হবে, তারপর আমরা ফুলের আশা করতে পারবো। ম্যাক্সিমাম 6 মাস এই গাছটা বৃদ্ধি হতে দেবো। দেখো এই ছোট গাছটায় যত কড়ি হয়েছে সব আমি ছিঁড়ে ফেললাম, আর যখন তোমাদের দেখাই না তখনও যখন আমার গাছে কড়ি হয় তখনই কিন্তু আমি ছিঁড়ে দিই। যদি গাছের বৃদ্ধি চাও তাহলে কিন্তু তোমাদের ওই একই প্রসেস ফলো করতে হবে। গাছে কড়ি থাকলে কিন্তু ফুল হবে কিন্তু বৃদ্ধি কম হবে। এবার আসি টিপস নাম্বার 5। শুধুমাত্র জবা গাছেই নয়, প্রায় সব গাছেই কিন্তু একটা পোকা আক্রমণ করে এই বর্ষাকালে, সেটা হলো লেদা পোকা। এই লেদা পোকা দেখতে সবুজ কালারেরও হয়, আবার লাল রেড কালারেরও হয়, অরেঞ্জ কালারেরও হয়। সবুজ কালারের লেদা পোকা কিন্তু দেখা যায় না, কিন্তু কচি কচি পাতাগুলো কিন্তু সব খেয়ে নেয়, ফুটো ফুটো করে ফেলে। তখনই আমরা বুঝবো গাছে লেদা পোকা হয়েছে। তাই রোগ কখন হবে সেই চিন্তা না করে গাছে কিন্তু সপ্তাহে 1 দিন পেস্টিসাইড স্প্রে করতে হবে। মিলিবাগ হওয়ার সময় যে আমি পেস্টিসাইড বলেছি সেই পেস্টিসাইডই কিন্তু লেদা পোকার জন্য প্রয়োগ হবে। এবার আমি তোমাদের বলবো টিপস নম্বর 6। যখন একটানা বর্ষা হয় তখন কিন্তু গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় প্রায় সব গাছেই। তাই এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটানা বর্ষা হচ্ছে, সবসময় মাটি ভিজে আছে বলেই কিন্তু গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই রোগেরও প্রতিকার আছে। সপ্তাহে 1 দিন যে কোনো কন্ট্রাক্ট ফাঙ্গিসাইড গাছে স্প্রেও করে দিতে হবে, গাছের গোড়াতেও দিয়ে দিতে হবে। যেহেতু আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি সেই জন্য কিন্তু আমি তোমাদের স্প্রে করে আর দেখালাম না। পার লিটার জলে 2 গ্রাম করে মিশিয়ে তোমরা স্প্রে করবে। তবে যে কোনো জিনিস স্প্রে করার আগে একটা জিনিস লক্ষ্য রাখবে, গাছের পাতা যেন শুকনো হয়, ভিজে না থাকে। গাছের পাতা যদি ভিজে থাকে তাহলে যে কোনো ফাঙ্গিসাইড কিংবা পেস্টিসাইড তোমরা স্প্রে করো না কেন কোনো কাজই কিন্তু হবে না। সব সময় যে কোনো জিনিস স্প্রে করার আগে গাছের পাতা শুকনো থাকা প্রয়োজন। দেখতে পাচ্ছ এই গাছের বেশিরভাগ পাতাই কিন্তু হলুদ হয়ে গেছে, আর কিছু পাতা ঝরে পড়ে গেছে, কিছু পাতা গাছে রয়েছে। হলুদ পাতা কিন্তু গাছে রাখা যাবে না, সব কিন্তু তোমাদের ছিঁড়ে ফেলতে হবে। যদি এগুলো এখন ছিঁড়ে না ফেলো তাহলে কিন্তু এক এক করে যে কটা পাতা সবুজ আছে সেগুলোও কিন্তু হলুদ হয়ে যাবে ফাঙ্গাসের জন্য। দেখো এই গাছটায় কিন্তু ভরপুর মাত্রায় কড়ি আছে, সব কড়ি কিন্তু আমি ফেলে দিলাম ছিঁড়ে। এবার বলবো টিপস নম্বর 7। টবের ওপরের সয়েলে যদি কোনো আগাছা কিংবা শুকনো পাতা, শুকনো ফুল থাকে
সেগুলো কিন্তু তোমাদের পরিষ্কার করে দিতে হবে। এই বর্ষার সময় বলে নয়, সব সময় টবের মাটি পরিষ্কার রাখতে হবে। তবে বর্ষাকালে একটু কেয়ার বেশি করতে হয়, কারণ একটানা বর্ষায় যদি পাতা ফুল পচা সয়েলে থেকে যায় সেগুলোতে কিন্তু ফাঙ্গাস রুটে অ্যাটাক করবে। সেই জন্য সয়েল সবসময় আমাদের পরিষ্কার রাখতে হবে। আর একটা কাজ করতে হবে, যখন একটানা বৃষ্টির পর দেখবে একদিন দুদিন বৃষ্টি হচ্ছে না, মাটি হালকা শুকনো আছে, একটু হালকা হালকা রোদ দেখা দিচ্ছে, তখন কিন্তু এইভাবে টবের মাটি খুশে দিতে হবে, যাতে টবের গোড়ায় কিংবা নিচের দিকে রোদের তাপটা লাগে আর ফাঙ্গাস যদি থেকে থাকে সেই ফাঙ্গাসের অ্যাটাকটা মরে যায়। সেই জন্য কিন্তু এইভাবে টবের মাটি খুশে দিতে হবে। খুব ভিজে থাকলে খসা যাবে না, এরকম যখন ঝুরঝুরে থাকবে তখন কিন্তু তোমরা টবের মাটিটা খসে দেবে। এমনিতেও বর্ষাকাল ছাড়াও এমনির সময় কিন্তু তোমরা টবের মাটি এভাবে খুশে দিতে পারো, কারণ টবের মাটি খুশে দিলে কিন্তু অক্সিজেন ভেতরে ভালো মতন চলাচল করে আর গাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়। এই কাজটা কিন্তু তোমরা একদমই মিস করবে না। এটা কিন্তু তোমরা সবসময় দেখতে পাচ্ছ মাটি কত ঝুরঝুরে আমার, হালকা একটু প্রেস করেই হালকা একটু চাপ দিলেই কিন্তু সম্পূর্ণ মাটি ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখো, এবার বলবো টিপস নাম্বার 8। এই বর্ষাকালে আমাদের জবা গাছে আমরা কি খাবার কি সার প্রয়োগ করব। কোনো সার কিন্তু এই সময় গাছে প্রয়োগ করা যাবে না, কারণ বৃষ্টির জলই কিন্তু জবা গাছের জন্য, যে কোনো গাছের জন্য অমৃতের মতো কাজ করে আর খাবারের মতন কাজ করে। শুধু একটাই খাবারের মধ্যে এখন দিতে হবে, সেটা হলো, এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি কিন্তু আমি হালকা একটা ছোট্ট চামচ, যেহেতু এটা সেই জন্য এখানে 1 চামচ নিলাম। এই 1 চামচ নিয়ে কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে, প্রতিটা গাছে দিতে হবে। যেহেতু আমার সব গাছের মাটি ভিজে সেই জন্য আমি দেবো না, এই গাছের মাটিগুলো হালকা ওপরে শুকনো হয়েছে বলেই আমি তোমাদের দেখাতে পাচ্ছি। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে। আর তোমাদের কাছে যদি স্টিম বোনমিল থাকে তাহলে কিন্তু তোমরা ওই সারটাও প্রয়োগ করতে পারো 1 চামচ করে। যেহেতু আমার কাছে স্টিম বোনমিল নেই, তার জন্য কিন্তু আমি অন্য কোনো বোনমিল দিলাম না। র বোনমিল যেটা আছে সেটা দিতে পারি, কিন্তু সেটা দিলে পরে কিন্তু এখন ফাঙ্গাস লেগে যাবে, যেহেতু এখন বর্ষা। যেহেতু মাটি খুব একটা শুকনো নেই, ভিজে আছে ভেতরের দিকে, ওপর দিকে শুকনো হয়েছে, সেই জন্য কিন্তু খুব বেশি জল আমি এই গাছে এখন প্রয়োগ করব না। কিন্তু সার দেওয়ার পর জল দিতে কিন্তু কখনোই তোমরা ভুলবে না। জাস্ট এতটুকুই জল দেবো, আর দেবো না। দুটো গাছেই কিন্তু সেম দিয়ে দেবো। আর কোনো সার এই বর্ষাকালে কোনো গাছে প্রয়োগ করা যাবে না। যদি এই গাছের সার প্রয়োগ করি তাহলে কিন্তু সেগুলো ফাঙ্গাস লেগে গাছ মারাও যেতে পারে। জল দেখেছো তো, তোমাদের সামনে জল দিলাম আর কিভাবে টপ থেকে জল বেরিয়ে গেল, দেখো। ঠিক এইভাবে কিন্তু তোমরা মাটি তৈরি করবে, আমি বারবারই বলছি, কারণ কোনো গাছ লাগানোর আগে সব থেকে বড় ভূমিকা পালন করে কিন্তু গাছের মাটি। গাছের মাটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু গাছ খুব বেশি দিন টেকেও না, বাড়বেও না, গাছ মরে যাবে। মাটি যদি যত ভেতরে টাইট হবে, পটের ভেতরে যত মাটি টাইট হবে তত কিন্তু শিকড় ছড়াতে প্রবলেম হবে, শিকড় সূক্ষ্ম সূক্ষ্ম শিকড় ছড়াতে পারবে না। আর মাটি যত হালকা হবে, যত বুড়বুড়ে হবে, ঝরঝরে হবে, তত কিন্তু শিকড় খুব তাড়াতাড়ি মাটিতে ছড়াবে। আর নিচে শিকড় ছড়ালেই কিন্তু ওপরে গাছের বৃদ্ধি দেখা দেবে। আর একটা বড় ভুল তোমরা করে ফেলো, বর্ষার মধ্যেই কিন্তু তোমরা আবার ফিরে গাছে জল দাও। গাছে কখনো কিন্তু বর্ষায় জল প্রয়োগ করা যাবে না। জল তখনই প্রয়োগ করতে পারবে যখন 3-4 দিন বৃষ্টি হবে না, তখন টবের মাটি 1 ইঞ্চি মতো খুঁড়ে দেখতে হবে। যদি ভেতরে ভিজে থাকে তাহলে জল দেবে না, যদি ভিজে না থাকে তবেই কিন্তু জল প্রয়োগ করবে। বন্ধুরা, পট কালচারে গাছ করতে গেলে কিন্তু এতটা কেয়ার তোমাদের বর্ষাকালে অন্তত করতেই হবে। আমার এই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে একদম ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তবে আজকে এ পর্যন্তই থাকলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আজকে রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।